ফ্লেভার ইন্ডাকশন অফ ফ্লেভার লেকচার হয়ে গেছে, আগে লেকচার হয়েছে। আপনি পড়িয়েছেন। ও ইন্ডাকশন অফ ফ্লেভার তোমাদের সাথে হয়ে গেছে, কয় সপ্তাহ চলতেছে? পড়ানো হয়ে গেছে তোমাদেরকে ইন্ডাকশন অফ ফ্লেভার? আপনি পড়াইছিলেন। জি ম্যাম হয়ে গেছে। ও তাহলে তো শেষ। আর কেউ বলেনি তো, বললো যে এই ক্লাসটাই। আচ্ছা, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি পড়া শেষ? জি ম্যাডাম। সেটাও আমি পড়াইছি না তোমাদেরকে? না, নিউবর্ন কেয়ার গত বৃহস্পতিবারে এই ব্যাচটাই তো না আমি পড়িয়েছি না? আচ্ছা, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা এই 3টা ক্লাসকে আজকে একটু রিভিউ করব। হ্যাঁ, তোমরা আমাদের সাথে পার্টিসিপেট করবা। তো কি হয়েছে, পড়া হয়ে গেছে, অসুবিধা নেই। দেখি পড়া কেমন হয়ে গেছে, কি পড়া পারবা কি পারবা না। হ্যাঁ, একটু আলাপ করে নিয়ে আমরা ওই 3টা ক্লাসকে আমরা আবার একটু রিভিউ করব। হ্যাঁ, যে আমাদের কতটুকু আউটপুট হলো। প্রথমে যদি আমরা ইন্ডাকশন অফ লেবার নিয়ে একটু আলাপ করব, তারপরে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি নিয়ে আলাপ করব, তারপরে হচ্ছে তোমাদেরকে নিউবর্ন কেয়ার নিয়ে একটু একটু আলাপ করবো, যে এখানে কি কি প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখো ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার এই টপিকটা থেকে তোমাদেরকে দুটো ডেফিনেশন শিখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডাকশন অফ লেবার, একটা হচ্ছে হোয়াট ইজ অগমেন্টেশন অফ লেবার। হ্যাঁ, এই দুটো ডেফিনেশন তোমাদের জানা আছে কি? পারবে কেউ বলতে? মনে হয় না। ইন্ডাকশন অফ লেবার থেকে একটা ওভারভিউ শুনো, কি কি পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্ডাকশন অফ লেবার টপিকটা হচ্ছে অফসের প্রাণ। হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ ইন্ডাকশন অফ দ্য লেবার, হোয়াট ইজ অগমেন্টেশন অফ দ্য লেবার, তারপরে কখন ইন্ডিকেশন অফ ইন্ডাকশন অফ লেবার, এটা ইম্পর্টেন্ট। কন্ট্রা ইন্ডিকেশন গুলো কি কি কখন আমরা দিতে পারবো না ইন্ডাকশন। হ্যাঁ, তারপরে বিফোর ইন্ডাকশন কি কি জিনিস আমাদেরকে অ্যাসেস করে নিতে হবে, দ্যাট ইজ প্যারামিটার টু বি অ্যাসেসড পিরিয়ড টু ইন্ডাকশন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা জানবো যে মেথডস অফ ইন্ডাকশন, কি কি মেথডে ইন্ডাকশন দেওয়া যায় এবং মেথড গুলোর নামগুলো কি সেটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মেথডের মেকানিজম অফ অ্যাকশন শর্ট করে। হ্যাঁ, প্রত্যেকটা মেথডের মেকানিজম অফ অ্যাকশনটা লাগবে, এটার সুবিধা কি অসুবিধা কি, মানে ইউজফুলনেস কি, ডিসঅ্যাডভান্টেজ কি, কখন অ্যাপ্লাই করতে পারবো কখন অ্যাপ্লাই করতে পারবো না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে দেখো, কেউ একজন বলতে পারবা যে ইন্ডাকশন অফ লেবারের ডেফিনেশন? আজকে তো এই ক্লাস হোক, প্রশ্ন করি, আনসার করো, তাহলে ভালো হবে। বলো একজন, তাহলে পড়াটাও ভালো হবে। বলো ইন্ডাকশন অফ লেবার। কেউ বলবে সাহস করে? না আমি বলে দিব আবার। Ma'am, induction of labor is initiation of uterine contraction after the period of viability by any method, medical or surgical, for the purpose of vaginal delivery. Or combined, medical, surgical or combined for the purpose of vaginal delivery. Good. আমাদের পারপাসটা কি এখানে? ভ্যাজিনাল ডেলিভারি আমাদের পারপাস। ঠিক আছে, সেটাই হচ্ছে ইন্ডাকশন অফ লেবার। আর এখানে ইউটেরিন কন্ট্রাকশন ছিল না, কিন্তু আমরা শুরু করব ইনিশিয়েশন অফ ইউটেরিন কন্ট্রাকশন। খুব ভালো বলেছো, দেখে বলছো কিনা আমি জানি না, কিন্তু ভালোই হয়েছে। ঠিক আছে, তাহলে ইন্ডাকশন অফ লেবার যদি জানো তুমি, তাহলে অগমেন্টেশন অফ লেবারটা কি? অগমেন্টেশন অফ লেবারটা হচ্ছে ইজ দ্য প্রসেস অফ স্টিমুলেশন অফ ইউটেরাইন কন্ট্রাকশন। এখানে ইউটেরাইন কন্ট্রাকশন ছিল অলরেডি, কিন্তু সেটা ইনএডুকেট ছিল বলে আমরা এটাকে স্টিমুলেট করব। স্টিমুলেশন অফ ইউটেরাইন কন্ট্রাকশন কিভাবে করব? বোথ ইন ফ্রিকোয়েন্সি এন্ড ইন্টেন্সিটি। বোথ কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সিটাও বাড়াবো, ইন্টেন্সিটিটাও বাড়াবো। সেটা যেটা অলরেডি ছিল সেটাকে আমরা অগমেন্ট করব, বাড়াবো, স্টিমুলেট করব, সেটাকে বলা হয় অগমেন্টেশন। এখন যদি তোমাদেরকে বলি যে ইন্ডিকেশন বলো তো কয়েকটা ইন্ডাকশন অফ লেবারের ইন্ডিকেশন, কি কি কারণে আমরা ইন্ডাকশন অফ লেবার করবো? স্পন্টেনিয়াস অনসেট অফ লেবারের জন্য ওয়েট না করে আমরা কেন একটা ইন্ডাকশন করব, মানে ইউটেরাইন স্টিমুলেশনটাকে নিজেরা ইন্ডাকশন করব, ইনিশিয়েট করব, কেন, কি কি কারণে আমরা করব? কয়েকটা বলো তো, একটা দুইটা করে বলো, পড়াটা সুন্দর হবে। শুনি আমি, ইন্ডিকেশন গুলো বলো কয়েকটা কয়েকটা করে, কি কি কারণে করব। মোদ্দা কথা হচ্ছে যখন কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি ইজ রিস্কি ফর মাদার অর ফিটাস অর বোথ, ফর মাদার অর ফিটাস, মানে প্রেগনেন্সি কন্টিনিউ করাটা মায়ের জন্য রিস্কি অথবা বাচ্চার জন্য, অথবা মা বাচ্চা দুজনের জন্য রিস্কি, তখনই আমরা ইন্ডাকশন অফ লেবারে যাব। কয়েকটা ইন্ডিকেশন শুনি, দেখি বলো। প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, এভাবে বললে সুন্দর না? হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, যেমন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া,
হ্যাঁ, এটাতে যদি আমি প্রেগন্যান্সি কন্টিনিউ করি, মা বাচ্চা দুজনেরই সমস্যা হতে পারে, তাই না? হ্যাঁ? কি? ম্যাম হ্যাঁ, মায়ের হার্ট ফেইল হতে পারে, তারপরে সেরিব্রাল হেমোরেজ হতে পারে, লাংসে ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম সমস্যা। যদি হাইপারটেনসিভ ডিসঅর্ডারে প্রেগন্যান্সিটা অনেক দিন ধরে কন্টিনিউ করা হয়, হ্যাঁ? সেজন্য আমরা টার্মে গিয়েই এটাকে চাইবো যে টার্মিনেট করতে। একটা হলো, একটা ইন্ডিকেশন। তারপর বলো? ম্যাম প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, প্রিম্যাচুর না, প্রি-লেবার রাপচার অফ মেমব্রেন। ইদানিংকালে এটাকে বলা হয় প্রি-লেবার, মনে হয় আবারও বলেছিলাম, গত ক্লাসেও বলেছিলাম, প্রি-লেবার রাপচার অফ মেমব্রেন। কারেকশন করো। প্রি-লেবার রাপচার অফ মেমব্রেন। অলরেডি মেমব্রেন, হ্যাঁ, রাপচার্ড হয়ে গেছে। রাপচার হয়ে গেছে। প্রোটেক্টিভ যে ইয়েটা, মায়ের বা বাচ্চার জন্য যে প্রোটেক্টিভ পর্দা, সেটা অলরেডি ডেস্ট্রয়। সেজন্য এটা ইন্ট্রোডিউস করতে পারে ইনফেকশন, যার কারণে কোরিওমনোনাইটিস ডেভেলপ করতে পারে, বাচ্চারও প্রবলেম হতে পারে। সেজন্য আমরা এখানে টার্মিনেট করে দিব প্রেগন্যান্সিকে। হ্যাঁ, আর কি হতে পারে বলো? অ্যান্টিপার্টাম হেমোরেজ। হ্যাঁ, অ্যান্টিপার্টাম হেমোরেজের মধ্যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, যেটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। প্রিমেচিউর সেপারেশন অফ দ্য নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা। প্লাসেন্টা নর্মালি সিচুয়েটেড, কিন্তু আগে আগে সেপারেশন হয়ে গেছে, তাহলে বাচ্চা কম্প্রোমাইজড হয়ে যাবে। সেজন্য আমরা এটাকে টার্মিনেট করব। ওকে, তারপর পোস্ট ম্যাচুরিটি বলতেছো না? হ্যাঁ, পোস্ট ম্যাম ম্যাচুরিটি। পোস্ট ম্যাচুরিটি। হ্যাঁ, পোস্ট ম্যাচুরিটি। ওকে, আর তারপর বাচ্চাকে আইইউজিআর। আইইউজিআর। হ্যাঁ, বাচ্চা তো ভিতরে আইইউজিআর এর অ্যাব্রিভিয়েশন বলো তো? আইইউজিআর মানে কি? ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। প্রচেষ্ট রিটার্ডেশন। হ্যাঁ, অলরেডি বেবি ইউটেরাসের মধ্যে বাড়ছে না, তাহলে আর এটাকে কন্টিনিউ করে লাভ আছে? সেই। তারপরে ইন্টারউটেরাইন ফিটাল ডেথ, হ্যাঁ, ফিটাস উইথ মেজর কনজেনিটাল অ্যানোমালি, বাচ্চার কোনো একটা বড় কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে, সেই প্রেগন্যান্সি আর কন্টিনিউ করে লাভ নেই। হ্যাঁ, তারপরে আছে কি মেডিকেল ডিসঅর্ডার বলো? ম্যাটারনাল মেডিকেল কমপ্লিকেশন যদি হয়, যেমন ডায়াবেটিস, মেলাইটাস, চেলাইটাস হলে আমরা শেষ করবো। আচ্ছা, এতটুকু বলি। তারপরে বলো কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে, কি কি কারণে করা যাবে না ইন্ডাকশন অফ ভ্যাজানাল ডেলিভারি ট্রাই করা যাবে না? কি কি মনে হয় তোমাদের কন্ট্রাইন্ডিকেশন বলো? পার্টিসিপেট করো, সেটা সুন্দর হবে, পড়াগুলো একবার ঝালাই হয়ে যাবে। ম্যাম সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আর হ্যাঁ, কন্ট্রাক্টেড ম্যালপ্রেজেন্টেশন। পেলভিস এবং সেগুলো খুব, এটা সবার আগে বলতে। তোমার প্যাসেজ তো ঠিক নেই, তাহলে কিভাবে আমরা ভ্যাজানাল ডেলিভারি? আমাদের পারপাসই হচ্ছে ইন্ডাকশন অফ লেবারে, আমাদের পারপাসটা কি? ভ্যাজানাল ডেলিভারি। তাহলে ভ্যাজানাল ডেলিভারি করাতে হলে আমাদের প্যাসেজ ওকে থাকতে হবে না? তাহলে প্যাসেজের মধ্যে কন্ট্রাক্টেড পেলভিস যদি থাকে তাহলে পারবা না, ঠিক আছে? প্যাসেজ প্যাসেঞ্জার ভাগ করে বলবা। তারপরে আর কি হতে পারে বলো তো? প্রিভিয়াস, হ্যাঁ বলো, প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন অথবা আর হিস্টেরেক্টমি যদি থাকে, তাহলে হবে। পেলভিক টিউমার, এগুলাতে চেষ্টা করবে তুমি? না ম্যাম সার্ভাইকেল কার্সিনোমা, এগুলাতে আমরা ইয়ে করবো না। তারপরে হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে, অ্যাক্টিভ জেনিটাল হার্পেস ইনফেকশন যদি থাকে তাহলে ম্যাম করবো না। অ্যাডাল্ট প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রেও করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মাকে আমাদের একটা বাচ্চা দিতে হবে, এলডারলি প্রাইমারি গ্র্যাভিটার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো না, কোনো দরকারই নেই, ঠিক আছে? তারপরে ইয়ে বলো, বাচ্চার কয়েকটা জিনিস বলো, যেমন ম্যাল প্রেজেন্টেশন। বেবি যদি ম্যাল প্রেজেন্টেড থাকে, ব্রিজ, ট্রান্সভার্স অথবা অবলিক লাই হয়ে আছে, সেই বাচ্চাকে তোমরা কি ইন্ডাকশন দিবা? দিবা না। আগে একটা মা রিপিটেড প্রেগন্যান্সি লস করে আসছে, সেই মাকে কি নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবা? ধরো আগে এরকম আছে না, রিপিটেড প্রেগন্যান্সি লস, 5-6টা করে প্রেগন্যান্সি লস হয়ে গেছে, সেই মাকেও তো আমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিব না। গেল আমাদের কন্ট্রা ইন্ডিকেশন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ইন্ডাকশন অফ লেবার কাকে বলে এটা পড়লাম, অগমেন্টেশন পড়লাম, তারপরে ইন্ডিকেশন কি জানলাম, কন্ট্রা ইন্ডিকেশন কি জানলাম। হ্যাঁ, তারপরে এখন বলো যে কি কি প্যারামিটার তোমাকে দেখতে হবে ইন্ডাকশনের আগে। ইন্ডাকশন করে তো একটা প্রিমেচুর বাচ্চা বের করা যাবে না, যাবে বলো? তাহলে ফিটাসের কয়েকটা জিনিস এনশিওর করতে হবে, মায়ের কয়েকটা জিনিস এনশিওর করতে হবে। দেখি বলো তো, মায়ের কি কি জিনিস এনশিওর করতে হবে? মা ঠিক আছে কিনা, এটা কি দিয়ে, মায়ের সার্ভিক্স ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা কি করি বলো তো? বিশপ স্কোরিং। হ্যাঁ, পুরাটা ইয়েটা বলো, বিশপ স্কোরিং। ওকে, কিন্তু এটা নাম আছে। সার্ভিস ভায়োলেশন, সার্ভিস কনসিস্টেন্সি, সার্ভিস পজিশন, সার্ভিস গুড। এফাসমেন্ট আর পজিশন অফ দ্য হেড অর স্টেশন অফ হ্যাঁ দ্য হ্যাঁ হ্যাঁ, টোটাল স্কোর কত আমাদের? খুব ভালো, মানে দেখে বললো কিন্তু খুব ভালো তোমরা পার্টিসিপেট করছো, আমি তো খুব হ্যাপি। হ্যাঁ, না আসলে পড়েছো কিনা? হ্যাঁ, ম্যাম হালকা পাতলা বলি। এখানে টোটাল স্কোর হচ্ছে 13,
6 to 13 হচ্ছে ফেভারেবল স্কোর। যদি 6 to 13 এর মধ্যে থাকে তোমার স্কোরিং, তাহলে বুঝতে হবে যে এটা সার্ভিক্সটা ভালো, মানে রাইট সার্ভিক্স, ফেভারেবল সার্ভিক্স। হ্যাঁ, ফেভারেবল সার্ভিক্স, এখানে ইন্ডাকশন যদি আমরা দেই সফল হওয়ার চান্স আছে। ওকে, তারপরে পেলভিমেট্রি একটা ইম্পর্টেন্ট জিনিস না, ক্লিনিক্যাল পেলভিমেট্রি করতে হবে না, মায়ের পেলভিস অ্যাডিকুয়েট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ক্লিনিক্যাল পেলভিমেট্রি করব টু অ্যাসেস পেলভিক অ্যাডিকুয়েসি। হ্যাঁ, এটা আর কি ইন্ডিকেশনের জন্য করতেছো, কন্ট্রা ইন্ডিকেশন গুলো কিছু আসছে কিনা এগুলো আমরা এক্সক্লুড করে নিব। তাহলে ইন্ডিকেশন কনফার্ম হবো। হ্যাঁ, অ্যাসেসমেন্টের মধ্যে, মায়ের অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কি ইন্ডিকেশন কনফার্ম হবো, কন্ট্রা ইন্ডিকেশন গুলোকে এক্সক্লুড করে নিব। তারপরে আমরা বিশপ স্কোরের মাধ্যমে দেখবো আমাদের সার্ভিক্সটা ফেভারেবল কিনা, আর হচ্ছে পেলভিমেট্রি করে নিব। ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে আমরা জানবো যে মায়ের পেলভিস ইজ কন্ট্রাক্টেড পেলভিস। এখন ইন্ডাকশন অফ লেবার দিয়ে তো অবস্ট্রাক্টেড লেবার করার কোনো মানেই হয় না, তাই না? হ্যাজার্ড। আর বাচ্চার ক্ষেত্রে কি কি জিনিস কনফার্ম হবে বলো তো? রেসপন্স করো, আমি কিন্তু খুব খুশি যে তোমরা বলতেছো। রেসপন্স দেখেই বলো, না দেখেই বলো, এই যে আলোচনার মাধ্যমে আমাদের পড়াটা ক্লিয়ার হবে। হ্যাঁ, বলো। Gestational age, fetal weight, হ্যাঁ, জেস্টেশনাল এজ কিভাবে কনফার্ম, আচ্ছা জেস্টেশনাল এজ আগে আমরা শুনি কি কি জিনিস কনফার্ম করব। আলোচনার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়। আমরা ফিটাল জেস্টেশনাল এজটা কনফার্ম করব, তাই না? না হলে তো আয়াট্রোজেনিক প্রিম্যাচুরিটি থেকে যাবে, তাই না? আমি ইন্ডাকশন দিয়ে দিলাম, বাচ্চা আমার প্রিম্যাচুর, সেটা কেমন হবে বলো? ফিটাল জেস্টেশনাল এজটা এনশিওর করবা। তারপরে ফিটাল ওয়েট 2.5 kg minimum. মিনিমাম হলে ভালো। তারপরে Fetal ফিটাল presentation, cephalic হলে প্রেজেন্টেশন লাই এগুলো আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে ফিটাল হার্টবিট। fetal pulsing বা fetal heartbeat. হ্যাঁ, ফিটাল হার্টবিট ভালো আছে কিনা। একটা ডিস্ট্রেস বেবি তো তুমি ইন্ডাকশন দিয়ে আরো ডিস্ট্রেসে ফেলতে পারো না, তাই না? ফিটাল ডিস্ট্রেস যদি থাকে, তাহলে কি কি জিনিস আবার বলো? জেস্টেশনাল এজটা কনফার্ম হবো। জেস্টেশনাল এজ আমরা গতদিন বলেছি কিভাবে কনফার্ম হবো, একজন একটু বলো তো আমাকে। And last Fetal- day of menstruation. হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডে অফ First day of last menstruation. হ্যাঁ, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে হিসাব করতে পারি। যদি মা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং হয়, মায়ের যদি ইরেগুলার সাইকেল হয় তাহলে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল যদি কোনো মায়ের থাকে এবং সে যদি অ্যাকুরেটলি তার এলএমপিটা বলতে পারে, হ্যাঁ, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, তাহলে সেখান থেকে হিসাব করে আমরা জেস্টেশনাল এজটা হিসাব করতে পারি। কিন্তু কোনো মা যদি তার জেস্টেশনাল এজটা মানে তার এলএমপিটা অ্যাকুরেটলি বলতে না পারে, সেক্ষেত্রে আমরা কিসের হেল্প নিব বলেছি আমি সেদিন, বলো? মনে করতে পারো? আল্ট্রাসোনোগ্রাফি অফ হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম কোন ট্রাইমেস্টারে? সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে। আল্ট্রাসোনোগ্রাম তো সেকেন্ড ট্রাইমেস্টারেও পাবা, থার্ড ট্রাইমেস্টারেও পাবা। ট্রাইমেস্টার বুঝো তো, ফার্স্ট 12 উইকস থেকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার, আপ টু 12 উইকস পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার। এই ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কারো একটা আল্ট্রাসোনোগ্রাম থাকে, সেখান থেকেও আমরা ডেটটা অ্যাকুরেট ডেট হিসাব করতে পারি। পরবর্তীতে যেমন সেকেন্ড অথবা থার্ড ট্রাইমেস্টারে যদি হয়, তখন দেখা যায় যে জেস্টেশনাল এজটা ভ্যারি করে, আল্ট্রাসোনোর সাথে একই হয় না। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কারো একটা আল্ট্রাসোনোগ্রাম থাকে তাহলে জেস্টেশনাল এজ হিসাব করাটা ইজি হয়। হ্যাঁ, আর ফিটাল ওয়েট আমরা কিভাবে জানবো? একটা হচ্ছে ক্লিনিক্যালি হাইট অফ ইউটেরাস দেখে বুঝতে পারবো। হাইট অফ ইউটেরাস দেখে কিছুটা আন্দাজ করা যায়। আর একটা হচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাফিক্যালিও বলে দিবে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি ফিটাল ওয়েট জানতে চাইলে তুমি বলে দিতে পারে। হ্যাঁ, আর আমরা তো ফিটাল পালমোনারি ম্যাচুরিটি বলতে পারি না, আমাদের দেশে এটা কোনো করার উপায় নাই। কিন্তু তোমরা তো জানো মনে হয়, তাই না? গতদিন বলেছি না কিভাবে আমরা ফিটাল পালমোনারি ম্যাচুরিটি হয়েছে কিনা এটা তত্ত্বেও কিছু তো জানতে হবে, মানে বইপত্রেও তো জানতে হবে। হ্যাঁ, পালমোনারি ম্যাচুরিটি কিভাবে জানা যায় বলো তো? হ্যাঁ, ম্যাম জেস্টেশনাল এজ থেকে তো জানা যাবে 34 উইকের আগে না, তো। তারপরেও পালমোনারি ম্যাচুরিটি আছে কিনা সরাসরি কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করে ওখানে বলেছিলাম গতদিন যে লেসিথিন স্পিঙ্গোমাইলিন রেশিও মোর দেন 2 থাকলে ইন্ডিকেট করে পালমোনারি ম্যাচুরিটি। না হোক, আমাদের দেশে না হয় না, কিন্তু আমাদের জানা থাকতে হবে না যে এটা আরো অনেক কিছু দিয়ে বোঝা যায়। তো একটাই মনে রাখো যে লেসিথিন স্পিঙ্গোমাইলিন রেশিও মোর দেন 2 যদি থাকে অ্যামনিওটিক ফ্লুইডে, তাহলে বোঝা যাবে যে পালমোনারি ম্যাচুরিটি আছে। তারপরে প্রেজেন্টেশন লাই, এটাও তোমাকে আল্ট্রাসোনোগ্রাফ কনফার্ম করে দিবে। আর ফিটাল ওয়েলবিং তো অনেক ভাবে বলা যায়। মা যদি বাচ্চা নড়াচড়া ঠিক মতো পায়, সেটা একটা। তারপরে তুমি যদি লাগাও, কি বলে, স্টেথোস্কোপ দিয়ে বোঝা যাবে
ড্রপলার আছে, আরো কত ভাবে আল্ট্রাসোনোগ্রাফি করলেও বোঝা যায় যে ফিটা ওয়েল আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসো আমরা এটা জানি যে আমাদের কি কি মেথড আছে ইন্ডাকশন অফ লেবারে। গতদিন আমি একটা জিনিস একদম টোটালি বলিনি, পরে আমার মনে হলো। হ্যাঁ, মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার একজন বলো তো কি কি মেথডে আমরা করি। মেডিকেল ব্রড হেডিং গুলো বলো, তোমরা আমার সাথে সাথে পড়ো, পড়াটা মুখস্থ হয়ে যাক। আমার মনে Medical হয় method, surgical method, and combined method. কম্বাইন্ড মেথড। হ্যাঁ, আমি গতদিন একটা জিনিস তোমাদেরকে বলি নাই, মেডিকেল মেথডের মধ্যে ছিল ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল। হ্যাঁ, আমরা কিন্তু শুধু ফার্মাকোলজিক্যাল নিয়ে আলাপ করেছি, নন ফার্মাকোলজিক্যাল একটাও বলি নাই। অথচ আমরা কিন্তু কমনলি একটা জিনিস ইউজ করি ইন্ডাকশন অফ লেবারের জন্য, আমাদের ওয়ার্ড গুলোতেই করি। তোমরা দেখেছো কিনা আমরা জানি না, কারো আইডিয়া আছে একটা নন ফার্মাকোলজিক্যাল মেথড কিন্তু আমরা খুব কমনলি ইউজ করি। হ্যাঁ, দেখেছো তোমরা? না, হ্যাঁ কি না বলো না, হ্যাঁ কি না। হ্যাঁ, দেখেছো? না না, তাহলে গতদিন আমরা বলেছি যে মানে আমাদের মেথডস অফ ইন্ডাকশনের মধ্যে আছে মেডিকেল, সার্জিক্যাল, কম্বাইন্ড। মেডিকেলের মধ্যে আমরা দুইটা ভাগ বলবো, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল মানে ড্রাগস দিয়ে, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে একটা খুব কমন একটা প্রসিডিউর আমরা আমাদের ওয়ার্ডে ইউজ করি, সেটাকে বলা হয় ট্রান্স সার্ভাইকেল ফলিস ক্যাথেটার। এটা আমরা ইউজ করি। ফলিস ক্যাথেটার তোমরা দেখেছো? হ্যাঁ, ফলিস ক্যাথেটার দেখো নাই? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, আমি দেখি না। দেখো নাই? আচ্ছা, নাই দেখতে পারো। ওখানে এই প্রসিডিউরটা যেহেতু আমি গতদিন একদমই বলি নাই, সেজন্য আমি এটা একটু বলতে চাচ্ছি। মেডিকেল মেথড গুলোর আগে নাম বলো তো দেখি, ফার্মাকোলজিক্যাল কি কি মেথড আছে, শুধু নামগুলো শুনতে চাচ্ছি আমি। পরীক্ষার হলে দেখা যায় ব্রড হেডিং গুলাই বলতে পারছো না। হ্যাঁ, বলো তো ড্রাগস গুলো কি কি, ড্রাগস এর নাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাচ্ছি, বলো। প্রোস্টাগ্ল্যান্ডিনস এখানে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 এন্ড E2। গুড। হ্যাঁ, ইওয়ান এর ইয়ে কি বলো? ইওয়ান তো মিসোপ্রোস্টল। আর মিসোপ্রোস্টল। হ্যাঁ, গুড। হ্যাঁ, E2 আর হচ্ছে ডাইনোপ্রোস্টল। ডাইনোপ্রোস্টন। গুড গুড, খুবই ভালো। আর হচ্ছে অক্সিটোসিন। হ্যাঁ, কমনলি আমরা কিন্তু এই তিনটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে মিসোপ্রোস্টল, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, একটা হচ্ছে E2 জেল যেটা হচ্ছে ডাইনোপ্রোস্টন, আর একটা কি বলছো? অক্সিটোসিন। এই তিনটা আমরা খুব কমনলি ইউজ করি, আরো আছে। সবকিছু জানতে গেলে কিছুই মনে থাকবে না। আর নন ফার্মাকোলজিক্যালের মধ্যে এখন বললাম যে আর একটা ইউজ করা হয়, সেটা হচ্ছে ট্রান্স সার্ভাইকেল বেলুন ক্যাথেটার। মানে ফলিস ক্যাথেটারটা এখানে থ্রো দ্য সার্ভিক্স, সার্ভিক্সের মধ্য দিয়ে এটাকে ইয়ে করা হয়, ইন্ট্রোডিউস করা হয়, পাস করবে ইন্টারনাল লস। ইন্টারনাল লস ক্রস করে যাওয়ার পরে ওই সার্ভিক্সটাকে পুরা 30 ml নর্মাল স্যালাইন দিয়ে ইয়ে করা হয়, বেলুনটা ইনফ্লেট করা হয়। তখন এই বেলুনটা যখন তোমার ইন্টারনাল লস ক্রস করে একটা 30 ml জিনিস যদি কোনো একটা বেলুন ক্যারি করে, তখন এটা তোমাকে কি করবে, সার্ভিক্স এর আশেপাশে জায়গাটাকে ইয়ে করবে, স্ট্রেস করবে। স্ট্রেসের ফলে কি হবে? এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, তাই না? আমাদের সার্ভিক্স এর আশেপাশে স্ট্রেস করলে ডেসিডুয়া, তারপরে মায়োমেট্রিয়ামে যদি স্ট্রেস হয় তাহলে কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। সেই প্রোস্টাগ্ল্যান্ডিন তোমার সার্ভিক্স রাইপে হেল্প করে। এটা একটা প্রসিডিউর, মেকানিক্যাল প্রসিডিউর। হ্যাঁ, মেকানিক্যাল প্রসিডিউর অফ ইন্ডাকশন অফ লেবার। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো কি বলেছি? ম্যাম যে আরেকবার ফলিস একটু বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল মেথড। হ্যাঁ, আমরা ড্রাগস এর মাধ্যমে করতে পারি, মেডিকেল মেথডের মধ্যে আমরা ড্রাগস দিয়ে করি যখন, তখন এটাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল। আর নন ফার্মাকোলজিক্যালের মধ্যে আমরা কি করি, এখানে একটা বেলুন, বেলুন ক্যাথেটার মানে ফলিস ক্যাথেটার যদি তুমি দেখে থাকো, তাহলে এখানে একটু বেশি মোটা ফলিস ক্যাথেটার গুলো ইউজ করা হয়। যেমন আমরা যখন ক্যাথেটার করার জন্য মানে মিক্সচুরেশনের জন্য যখন আমরা ইউজ করি, দেখা যায় 14 গজ 16 গেজ এগুলো ইউজ করি। হ্যাঁ, কিন্তু যখন আমরা ইন্ট্রাসার্ভাইকেল বেলুন ক্যাথেটার করে যখন ইন্ডাকশন অফ লেবার করব, তখন আমরা কি করি, 18 গজ 20 গজ এই মোটা সাইজের বেলুন এই ক্যাথেটারটা নেই। হ্যাঁ, এই ক্যাথেটারটা আমরা কি করি, থ্রো সার্ভিক্স ইন্ট্রোডিউস করি। সার্ভিক্স দিয়ে পুরা ইন্টারনাল লস ক্রস করে চলে যাব ইউটেরাসের মধ্যে। ইউটেরাসের মধ্যে গিয়ে তোমার
তখন বেলুনটাকে ইনফ্লেট করব। নর্মালি যখন আমরা মিক্সচুরেশনের জন্য বেলুনটা ইনফ্লেট করি তখন মাত্র 10 ml বা 7 ml 7 to 10 ml দেই, কিন্তু এইখানে আমরা যখন ইন্ডাকশন ও লেবার পারপাসে ইউজ করব সেখানে আমরা বেলুনটা ইনফ্লেট করি অ্যাটলিস্ট 30 ml ফ্লুইড দিয়ে, বুঝতে পারছো? ডিস্টিল ওয়াটারই দেই আর নর্মাল স্যালাইন যেটাই দেই না কেন 30 ml নেই। তখন এই বিশাল একটা বড় একটা বেলুন কি হয় ইউটারাসের মধ্যে ইন্ট্রোডিউস করা থাকে, সে একটা প্রেসার থাকবে না, তার নিচের দিকে একটা প্রেসার থাকবে না, বুঝতে পারছো? যে বেলুনটা ইউটারাসের মধ্যে ইনফ্লেট হয়ে আছে, সে সার্ভিক্সের আশেপাশে একটু প্রেসার দিচ্ছে, স্ট্রেস করতেছে, তখন ওখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে আমাদের সার্ভিক্স রাইপ হবে, মানে ইন্ডাকশন অফ লেবারে হেল্প হবে। এটা ওয়ান অফ দ্য মেথড অফ ইন্ডাকশন অফ লেবার, যেটা আমরা খুব কমনলি ইউজ করি আমাদের গাইনি ওয়ার্ডে। হ্যাঁ, অনেক অনেক কেসে আমরা ইউজ করি, বিশেষ করে দেখবা যে মাল্টি গ্র্যাভিড পেশেন্ট, ফোর্থ গ্যাভিডা, ফিফথ গ্যাভিডা, হ্যাঁ, ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ বা অন্য কোনো কারণে ইন্ডাকশনের দরকার হয়ে গেছে, তখন আমরা এই ইন্ট্রাসার্ভাইকেল ট্রান্সসার্ভাইকেল বেলুন ক্যাথেটারের মাধ্যমে করি। এটা খুব সুবিধা কেন বলো তো? কি মনে হয় কেন সুবিধা? ম্যাম নন ইনভেসিভ, আর এটা হচ্ছে বডির নন নিচে ইনভেসিভ কোথা থেকে? ইনভেসিভই তো। ইনভেসিভ না, তোমার রোগীকে তোমার লিথোটমি পজিশনে, মানে রোগীকে একটা পজিশন করতে হবে, রোগীকে ভিতরে সিমস নিতে হবে, তোমার সার্ভিসটা ধরতে হবে, মোটামুটি তো কঠিন এই কাজটা, তাই না? একটা এক্সপার্ট না হলে কি কেউ সার্ভিস দিয়ে বেলুন ঢুকাতে পারবে? সেটা না। একটা হচ্ছে কোনো সময় আমাদের দেখা যায় যে মাল্টি গ্র্যাভিটি, যে বললাম ফোর্থ গ্র্যাভিটা, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ও ম্যাম। আচ্ছা, সরি। তাহলে ওই মাল্টি গ্র্যাভিড একটা পেশেন্টকে আমরা চট করে কিন্তু বা মিসোপ্রোস্টল টোস্টল দিতে গিয়ে আমাদের চিন্তা হয় যে ইউটেরাইন রাপচার টাপচার হবে কিনা। সেই ক্ষেত্রে আমরা যদি ইন্ট্রাসার্ভাইকেল ট্রান্সসার্ভাইকেল বেলুন ক্যাথেটারটা ইউজ করি, খরচটা কম। একটা বেলুনের তেমন ক্যাথেটারের তেমন দাম না, খরচটা কম হচ্ছে, এদিকে রুগীটা সেফ থাকতেছে, হঠাৎ করে ইউটেরাইন হাইপার স্টিমুলেশন হওয়ার চান্স নাই, কারণ এখানে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যান্ড্রোজেনাস বডি থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে ধীরে ধীরে সার্ভিসটা ডাইলেট হবে, তোমার কোনো সাইড ইফেক্ট থাকবে না, ড্রাগস এর কোনো সাইড ইফেক্ট এখানে থাকতেছে না। কোনো আছে না মিসোপ্রোস্টল আমরা অনেক পেশেন্টকে ইউজ করতে পারতেছি না, কতদিন দেখছো না যে আমরা অনেক পেশেন্টকেই কিন্তু মিসোপ্রোস্টল দিতে পারি না, যেমন কারো অ্যাক্টিভ লিভার ডিজিজ আছে বা হার্ট ডিজিজ বা এরকম কোনো ডিজিজ আছে, কার্ডিয়াক পালমোনারি বা যে কোনো একটা ডিজিজের কারণে, বা তার হাইপার সেন্সিটিভিটি আছে প্রোস্টাগ্ল্যান্ডিনে, তাকে দিতে পারতেছি না। সে ধরনের একটা পেশেন্টকে আমরা যদি পলিস ক্যাথেটার দিয়ে করি, তাহলে এন্ডোজেনাসলি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে এবং রোগীর ইন্ডাকশন হয়ে যাবে, তাই না? এটা ভালো না? এটা একটা নন ফার্মাকোলজিক্যাল মেথড। গতদিন আমি এটা বলতে ভুলেই গেছি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, খুব সুন্দর তো বলছো যে মিসোপ্রোস্টল ইউজ করি আমরা, শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, মিসোপ্রোস্টল ইউজ করি আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেলও ইউজ করি। আসলে কোনটা বেশি কমনলি ইউজ করি বলতো আমাদের গাইনি ওয়ার্ডে? কোনটা সবচেয়ে বেশি ইউজ হয় এখন ইন্ডাকশনের জন্য? মিসোপ্রোস্টল। কারণ এটার দাম কত বলছিলাম? মাত্র 8 টাকা পিস, একটা ট্যাবলেট। এবং আমরা কিভাবে মিসোপ্রোস্টল সম্বন্ধে একটু বলতো দেখি, এটা আমরা কোন রুটে ইউজ করি কমনলি বলতো? আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, যাতে পারো না পারো জিনিসগুলো আরেকবার ঝালাই হয়ে যায়, বলতো কোন রুটে আমরা ইউজ করি? বুঝতে চাই কোন রুটে? হ্যাঁ, পারভেজনাল রুট বলতে হবে। এই যে বলা বলি করলে দেখবা কথাগুলো ঠিক হবে। তোমাদের বইতে 4টা রুটের কথা বলা আছে, ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল, হ্যাঁ, এবং ভেজানাল। সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ইন্ডাকশন অফ লেবারের জন্য কোন রুট বলো? পারভেজানাল। এবং আমরা কতটুকু ডোজে ইউজ করতেছি সেটাও আমাদের জানতে হবে। একটা ট্যাবলেটে, বাজারে যে ট্যাবলেট গুলো পাওয়া যায় ইউজুয়ালি পাওয়া যায় 200 মাইক্রোগ্রাম। মিসোপ্রোস্টল সাইটোমিস নামে বাজারে খুব কমনলি পাওয়া যায়। সাইটো আরো অনেক নাম আছে, আইসোভেন, স্কোয়ারের, কিন্তু তোমরা একটা যদি নাম জানো যে সাইটোমিস নামে বাজারে পাওয়া যায়, জেনেরিক নেম হচ্ছে মিসোপ্রোস্টল। হ্যাঁ, এটা আমরা বিভিন্ন রুটে ইউজ করতে পারি, তবে ইন্ডাকশন অফ লেবারের জন্য সবচেয়ে ভালো রুট হচ্ছে পারভেজানাল রুট। হ্যাঁ, কত 25 to 50 মাইক্রোগ্রাম করে, দেখো 400
200 মাইক্রোগ্রাম ট্যাবলেটকে 4 ভাগ করলে 50 মাইক্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, খেয়াল করতেছো জি ব্যাপারটা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে পোস্টেরিয়র ভ্যাজিনাল ফর্নিক্স আমরা ইউজ করি, এবং এটা হচ্ছে কত সময় পর পর দিতে পারবা সেটাও তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, 5 to যে 6 hours সার্ভিক্স, হ্যাঁ 5 to 6 hours পর না? হ্যাঁ, বা একটা রেঞ্জের মধ্যে থাকি না আমরা কেন? 3 to 6 আওয়ার পরে 3 to 6 25 to 50 মাইক্রোগ্রাম করে টোটাল কত ডোজ দিতে পারবো? 6 to 8 ডোজ দিতে পারবো। হ্যাঁ, 6 থেকে 8টা করে ডোজ দিতে পারবো। এখন তোমাদের কি মনে হয় যে মিসোপ্রোস্টল কিভাবে কাজ করে? কারো আইডিয়া আছে? খুব ইম্পর্টেন্ট। মিসোপ্রোস্টল কিন্তু কিভাবে কাজ করে এটা জানতে হবে। দুইটা লাইন আমরা বলবো। একটা হচ্ছে কি করে, আইডিয়া Sensitive myometrium to oxytocin. sensitize the myometrium to oxytocin, আর এটা হচ্ছে ডিজুলেশন অফ দা কোলাজেন বান্ডেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, যার কারণে সার্ভিক্স রাইপে খুব হেল্প করে মিসোপ্রোস্টল। যে প্রপার্টিটা তোমার অক্সিটোসিনে নাই, হ্যাঁ, যেটা মিসোপ্রোস্টলে আছে। ধরো কোনো একটা, আরেকবার বলবেন ম্যাম আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ একটু কেন, অনেকবার বলবো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো। যে দেখো ধরো তোমার একটা পেশেন্টকে আমি বলছিলাম যে ইন্ডাকশনের আগে আমরা অ্যাসেস করব। হ্যাঁ, অ্যাসেস এর মধ্যে আমরা একটা কি বলছিলাম যে আমরা সার্ভিসটাকেও অ্যাসেস করব না? সার্ভিসটাকে অ্যাসেস করব, বিশপ স্কোরিং এর মাধ্যমে আমরা সার্ভিসটাকে অ্যাসেস করে নিয়েছিলাম না? মনে আছে তোমাদের যে সার্ভিক্সের কনসিস্টেন্সি কি মনে আছে? ডাইলেটেশন কতটুকু, পজিশন কি? হ্যাঁ, তাহলে কোনো একটা পেশেন্টের যদি ধরো সার্ভিক্সটা তুমি একদম পাচ্ছ ফার্ম ক্লোজ সার্ভিক্স, মানে এটা একটা আনফেভারেবল সার্ভিস, সেখানে তোমার মেথড অফ চয়েস কি হবে? ইন্ডাকশন অফ লেবার এর ক্ষেত্রে কোনটা চয়েস করবে বলো তো? কি মনে হয়? মিসোপ্রোস্টল। হ্যাঁ, কারণ ওর হচ্ছে সার্ভিক্সের একটা কম্পোনেন্ট কি আছে বলো? কোলাজেন। সার্ভিক্সের হচ্ছে কোলাজেন কনসিস্টেন্সির মধ্যে, মানে কনস্টিটিউয়েন্টের মধ্যে কোলাজেন থাকে। তো কোলাজিনোলাইটিক প্রপার্টি আছে মিসোপ্রোস্টল, যার কারণে সার্ভিক্সটা রাইপ করবে। একটা রাইপ সার্ভিস, গতদিন বলেছিলাম যে একটা রাইপ সার্ভিস বল কি বুঝো? হ্যাঁ, কারো মনে আছে? একটা রাইপ সার্ভিস আমরা কাকে বলি? সার্ভিসের নরমাল কনসিস্টেন্সি কি বলতো? নরমাল ফার্ম, বাট রাইপ সার্ভিসে ফার্ম। সফট কনসিস্টেন্সি হ্যাঁ থাকে। হ্যাঁ, এই তো খুব ভালো বলছো। সফট, শুধু সফট না, ইফাস থাকবে। ইফাস মানে হচ্ছে টেকেন আপ হয়ে যাবে, শর্টেনিং। নর্মাল সার্ভিসের লেন্থ কত? 2.5 সেন্টিমিটার। দেখবা যে একদম শর্ট হয়ে 1.5 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এবং ইজিলি ডাইলেট করা যাচ্ছে। ফিঙ্গার ইন্ট্রোডিউস করলে দেখতেছো যে ডাইলেট করা যাচ্ছে। হ্যাঁ, অ্যাডমিট ওয়ান ফিঙ্গার ইজিলি ডাইলেটেবল, তাহলে এটাকে আমরা একটা রাইপ সার্ভিস বলবো। সার্ভিস যদি রাইপ থাকে তাহলে আমরা ইন্ডাকশনের জন্য সরাসরি অক্সিটোসিনে চলে যেতে পারি। হ্যাঁ, দরকার নাই। আর যদি দেখি যে না সার্ভিসটা ফার্ম টিউবুলার হয়ে আছে, একদম পুরা 2.5 সেন্টিমিটার লেন্থ টিউবুলার সার্ভিক্স হয়ে রয়ে গেছে ফার্ম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস কি হবে? মিসোপ্রোস্টল। হ্যাঁ, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রপার্টিটা বলো। এটা আমি তোমাদেরকে একদম মাথার মধ্যে ঢুকাই দিতে চাচ্ছি যে না প্রোস্টাগ্ল্যান্ডিন এইভাবে কাজ করে। অল্প একটু শিখবো, কিন্তু বললাম যেটা শিখবো খুব ভালো করে শিখবো, না হলে শিখবোই না, দরকার নাই। বলতো, দুটা ভাবে কাজ করে। একটা হচ্ছে ডিজলিউশন অফ দা কোলাজেন বান্ডেল, হ্যাঁ, এন্ড ইনকেস সাবমিউকোসাল ওয়াটার কন্টেন্ট অফ দা সার্ভিস, যার কারণে সার্ভিসটাকে রাইপ করতে হেল্প করে। এটা একটা মেকানিজম অফ অ্যাকশন। অ্যানাদার ওয়ান হচ্ছে সেন্সিটাইজ দা মায়োমেটিয়াম টু অক্সিটোসিন, এবং মায়োমেটিয়ামের সেন্সিটিভিটি বাড়ায় অক্সিটোসিনের প্রতি। এই দুইটা হচ্ছে মিসোপ্রোস্টলের মেকানিজম অফ অ্যাকশন। সারা জীবন মনে রাখতে হবে। তাহলে তুমি কিন্তু ভালো ইয়ে করতে পারবা। তাহলে কেন আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইউজ করি না সেটাও বলে দিছি গতদিন। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আমরা কেন ইউজ করি না বলতো? মিসোপ্রোস্টল করতে চাই না। পিপার আর ইনোপ্রোস্টল রেফ্রিজারেটরে রাখা লাগে। নরমাল রেফ্রিজারেটরে হ্যাঁ রাখা। হ্যাঁ, খুব ভালো বলছো। একটা আসলে মানে রেফ্রিজারেশনের প্রয়োজন হয় প্রোস্টাগ্ল্যান্ডিন E2। আরেকটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা বলতো? এই দুইটা বলতে পারলে আমি ছেড়ে দিব। ম্যাম কস্টলি ওটা। কস্টলি, ইয়েস, অনেক দাম। বলছিলাম যে সেদিন একটা জেল আগে জানতাম যে আমরা যখন ইন্টার্ন ছিলাম, অনেক আগের কথা, 2005, তখনই মানে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জেলের দাম শুনছিলাম যে 300-350 টাকা। হ্যাঁ, তাহলে এটা আমাদের দেশের জন্য অনেক বেশি দামি না? আর যেখানে 8 টাকায় তোমার পারপাস কমপ্লিট হচ্ছে, সেখানে দাম বেশি এবং রেফ্রিজারেশন
প্রয়োজন। এই দুটো কারণে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তেমন বেশি ইউজ করি না, কিন্তু একই রকম। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে একদম লিখার জন্য অনেক কিছু দরকার, কিন্তু ভাইবা টেবিলে অল্প কিছু দরকার। হ্যাঁ, কি কি অ্যাডভার্স ইফেক্ট হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, আমি প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়ার পরে তোমার মাথায় থাকতে হবে যে এই অ্যাডভার্স ইফেক্ট হয়, রোগী কিন্তু আমাকে এগুলো কমপ্লেন করতে পারে। হ্যাঁ, সেটা আমাদের জানা থাকতে হবে। বলো তো কি হতে পারে, দুই একটা বলো তাহলে তো হচ্ছে। rash, urticaria, diarrhea, fever. ডায়রিয়া, ফিভার, এই দুটো জিনিস ভুলবাই না, ঠিক আছে? আমি অনুরোধ করবো। আর যে কোনো ড্রাগের তো ওটা বলতেই পারো যে হ্যাঁ র্যাশ হবে, ইচিং হবে, এগুলো হইতেই পারে, তাই না? তারপরে এমনি প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা কম্পোনেন্ট যেটা F2 আলফা, সেটা কিন্তু আবার ব্রঙ্কোস্পাজম করে, এটা কিন্তু অন্যগুলা করে না। যেমন মিসোপ্রোস্টল, এটা বললে কিন্তু হবে না, ব্রঙ্কোস্পাজম। ঠিক আছে, যেটা F2 আলফা কম্পোনেন্ট ওইটাই আমি জানি ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। ওকে, তাহলে আমরা যে দুইটা জিনিস একদম মনেই রাখবো সেটা হচ্ছে ডায়রিয়া এবং পাইরেক্সিয়া। মিসোপ্রোস্টল ইন্ট্রোডিউস করবা বা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইন্ট্রোডিউস করবা, রোগী এসে বলবে রোগীর তাপ আইছে, জ্বর আইছে, জ্বর এসে যেতে পারে, জ্বর, ডায়রিয়া, এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, পাইরেক্সিয়া, ডায়রিয়া। আর হচ্ছে যে কোনো ড্রাগে তো হাইপার সেন্সিটিভিটির কারণে ইচিং, আর্টিকেরিয়া, র্যাশ এগুলো থাকতেই পারে, কোনো ইয়ে না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কাকে দিতে পারবো না? যদি কারো হাইপার সেন্সিটিভিটি থাকে তো প্রোস্টাগ্ল্যান্ডিন কম্পোনেন্ট তাকে তো দিতে পারবে না। ইউটেরাসে কোনো স্কার যদি থাকে দিব না, যেমন প্রিভিয়াস সিএসএ আমরা কখনোই দিব না। ঠিক আছে, ইউটেরাইন স্কার, প্রিভিয়াস সিএসএই না, শুধু হিস্টেরোটমি যদি থাকে বা অন্য কোনো স্কার থাকে, তাহলে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন কম্পোনেন্টটা দিব না। আর কোনো অ্যাক্টিভ কার্ডিয়াক, পালমোনারি, রেনাল, হেপাটিক ডিজিজ কোনো কিছু থাকলে ওকেও দিব না। শেষ, এই গেল। আচ্ছা, আজকে একটু বেশি আলাপ করতে চাচ্ছি সার্জিক্যাল মেথডটা নিয়ে। হ্যাঁ, সার্জিক্যাল মেথডটা সম্বন্ধে একটু বলো তো, সার্জিক্যাল মেথড কি কি আছে, শুধু নামগুলো বলো তো। নাম বলো, নাম বলতে হবে। Artificial rupture of membrane and stripping of the membrane. এই তো গুড, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন এবং স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন। গতদিন আমরা এই জিনিসগুলো একটু কম বলছি, কখন কখন আমরা করব এটা বলো তো, ইন্ডিকেশন যে কখন কখন আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেনে যাব, যাইতেই হবে আমাদেরকে। হ্যাঁ, যাওয়া উচিত, অন্তত 2-3টা ইন্ডিকেশন একদম মুখস্থ রাখবা, বলতেই হবে। ঠিক আছে, সার্জিক্যাল মেথড আমরা কখন যাব? অ্যাব্রাপশিও প্লাসেন্টা, Abruptio placenta, severe hypertensive disorder of pregnancy. হাইপারটেনসিভ ডিসঅর্ডার, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, আর হচ্ছে পলিহাইড্রামিনোস, এই তিনটা মনে রাখবো আমরা। ঠিক আছে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, পলিহাইড্রামিনোস এবং প্রিএক্লাম্পসিয়া, একলাম্পসিয়া। এখন আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করি, গতদিন বলছিলাম একদম বাচ্চাদের মতো করে পড়ো। ইনস্ট্রুমেন্টের নাম বলো তো দেখি, গতদিন আমি বলে দিছিলাম কিন্তু। এআরএম করি আমরা একটা স্পেশাল। হ্যাঁ বলা, Waters artery forceps. হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছো কখনো? দেখো নাই? না ma'am. দেখি নাই। তাহলে আমরা এখানে জানবো যে এখানে কি কোন মেকানিজমে তোমার এই আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, কোন মেকানিজমে তোমার ইন্ডাকশনটা হয়। হ্যাঁ, এখানে 2-3টা মেকানিজম খুব কাজ করে। একটা হচ্ছে তুমি যখন সার্ভিক্স দিয়ে হাত ইন্ট্রোডিউস করবা, তোমার স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স হবে, তাই না? সার্ভিক্স স্ট্রেচিং হলে কি বলছি যে এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে। তারপরে তোমার এই কাজটা করতে গিয়ে তুমি অ্যামনিওটমি করবা না, মানে মেমব্রেনটাকে রাপচার করবা, মেমব্রেন থেকেও প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে। তারপরে আবার মেমব্রেন রাপচার করার পরে যদি অ্যামনিওটিক ফ্লুইডটা ড্রেন হয়ে যায়, তাহলে কি হবে? রিডাকশন অফ অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, এটা স্টিমুলেট করবে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে। ঠিক আছে, এই 3টা মেকানিজমের মাধ্যমে তোমার ইয়ে হচ্ছে, কি বলে, মেকানিজমটা ইন্ডাকশন হচ্ছে, ইন্ডাকশন অফ লেবার হচ্ছে। এখন এটা করে আমাদের লাভটা কি? হ্যাঁ, এই যে আমরা রাপচার অফ মেমব্রেন করব, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, ফুল এসএস নিয়ে করতে হবে। হ্যাঁ, যদি না করি তাহলে কিন্তু খুব সমস্যা পড়ে যাব। কি সমস্যা পড়বো এটা আমরা পরে বলবো, কিন্তু আমাদের অ্যাডভান্টেজটা কি এমনিওটমি করে, লাভটা কি বলতো? গতদিন এগুলো একটু কম আলাপ করেছিলাম। অ্যাডভান্টেজটা কি এটা? একটা হচ্ছে যে আমি মেমব্রেনটা রাপচার করার পরে কি করব, কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইডটা দেখতে পাবো। হ্যাঁ, কালার অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড যদি অবজার্ভ করতে পারি, এটা যে মেকোনিয়াম স্টেন থাকে, আমি বুঝতে পারবো যে ফিটাস ইজ ডিস্ট্রেস। হ্যাঁ, ফিটাস ইজ ডিস্ট্রেস। তারপরে তোমরা ইলেকট্রনিক ফিটাল মনিটরিং এর কথা শুনছো? শুনেছো কিনা? ইলেকট্রনিক ফিটাল মনিটরিং আমাদের দেশে আমরা নাই, কিন্তু লেবারে তো আমরা করি কাজগুলো, তাই না?
ইলেকট্রনিক ফিটাল মনিটরিং যদি করতে চাও তখন তুমি মেমব্রেন রাপচার করে ফিটাসের স্কাল্পে ইলেকট্রোড বসায় ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করতে পারো, এটা একটা সুবিধা। অনেক সময় স্কাল্প থেকে ব্লাড কালেকশন করে আমরা পিএইচ দেখি, যদিও এগুলো আমাদের দেশে আমরা করি না, কিন্তু জানতে তো হবে। তাহলে মেমব্রেন রাপচার করলে আমি এই সুবিধাগুলো করতে পারবো। মেমব্রেন রাপচার করে বাচ্চার থেকে স্কাল্প থেকে আমরা ব্লাড নিতে পারি, ফিটাল স্কাল্প ব্লাড স্যাম্পলিং বলে, এটা করতে পারি। তারপরে ফিটাল স্কাল্প ইলেকট্রোডটা বসে তোমার ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করতে পারি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? মনে হচ্ছে যে ম্যাডাম খালি বলেই যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো? জি ম্যাম। নাই, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা বুঝো নাই যে লাভটা কি আমাদের অ্যামনিওটমি করে? একটা হচ্ছে কালার অফ দা অ্যামনিওটিক ফ্লুইড, এটা বুঝতে পারবো যে এটা কি মিকোনিয়াম স্টেন আছে কি না এমনি ভালো ফ্রেশ কালার আছে, সেটা বুঝতে পারলা। তারপরে স্কাল্প ইলেকট্রোডটা সেট করতে পারবা, যখন মেমব্রেন রাপচার করবে সরাসরি স্কাল্পটা তোমার ইয়ে করতে পারবা, রিচেবল হবে, তখন সেখানে স্কাল্প ইলেকট্রোড বসে ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করতে পারি, স্কাল্প ব্লাড স্যাম্পলিং করতে পারতেছি। হ্যাঁ, কিন্তু এই প্রসিডিউরের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন বলতো? আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন কি আমরা সার্ভিক্স একটু যদি ফেভারেবল না থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারি না। হ্যাঁ, সার্ভিক্সটা যদি লং থাকে, ফার্ম অস যদি একদম ক্লোজ থাকে তাহলে আমরা এই প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবো না, এটা আমাদের জন্য অসুবিধা। আর কিছু সুবিধা আছে, যখন আর্টিফিশিয়াল রাপচার করবা তখন কি হবে, আর্টিফিশিয়াল রাপচার করলে প্রিএক্লাম্পসিয়া যদি থাকে তাহলে রোগীর কিন্তু প্রেশারটা নেমে যায়, লোয়ারিং অফ দ্য ব্লাড প্রেশার ইন কেস অফ প্রিএক্লাম্পসিয়া। মা যদি পলিহাইড্রামিনোজ থাকে, মায়ের একটা ডিস্ট্রেস থাকে মেকানিক্যাল প্রেশারের জন্য। হ্যাঁ, অনেক বেশি অ্যামনিওটিক ফ্লুইড ডিস্ট্রেস থাকে, আর তুমি যদি এটাকে ড্রেন করে দাও মায়ের ডিস্ট্রেসটা আরাম হয়, রিলিফ অফ ম্যাটারনাল ডিস্ট্রেস। ইন কেস অফ অ্যাব্রাপসিও প্লাসেন্টা যদি তুমি এটাকে অ্যামনিওটিক ফ্লুইডটাকে রাপচার করে দিতে পারো, ড্রেন করে দিতে পারো, অনেক সময় ব্লিডিং কন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোল অফ ব্লিডিং ইন কেস অফ এপিএইচ। এই আমরা মনে রাখবো এই কথাগুলো। আর এটা আমরা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন গুলো মনে রাখবো, কখনোই আইইউডি ইন্টারউটেরাইন ফিটাল ডেথে আমরা কখনোই করব না, এবং মায়ের কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফেকশন যেমন এইডস বা জেনিটাল হারপিস থাকলে আমরা এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করব না, মনে রাখতে হবে। দেখি বলো তো অ্যাডভান্টেজ গুলো বলো, বেনিফিট বলো, এআরএম এর বেনিফিট কি বলো তো? বলতে বলতে হয়ে যাবে। বলো। To control bleeding in case of APH. হ্যাঁ, ব্লিডিংটা কন্ট্রোল হবে। ওকে, গুড। হ্যাঁ, তারপরে in case of preeclampsia and eclampsia. লোয়ারিং অফ ব্লাড প্রেশার কি লোয়ারিং হবে? Reducing. তারপর relieving maternal distress in case of polyhydramnions. হ্যাঁ হ্যাঁ, detecting fetal distress by seeing the color of the fluid. কালার, হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, তারপরে এটা তুমি কোথায় কোথায় করতে পারবে না, এটা ইম্পর্টেন্ট না? বলো কোন কোন জায়গায় আমরা করতে পারবো না। ইন্টারউটেরাইন ফিটাল ডেথে একদম কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, ইন্টারউটেরাইন ফিটাল ডেথে করতে পারবো না, আর মায়ের এইডস ইনফেকশন বা জেনিটাল হারপিস ইনফেকশন থাকলে আমরা করতে পারবো না। তারপরে এটা করার সময় তোমার কি ঝামেলা হতে পারে, এটাও ইম্পর্টেন্ট। কি হতে পারে বলো তো? এই তো অ্যামনিওটিক ফ্লুইড রাপচার করে দিলা, অ্যামনিওটিক ফ্লুইড মেমব্রেনটা রাপচার করে দিলা, অ্যামনিওটিক ফ্লুইড ড্রেন হয়ে গেল। এখন যদি ফিটাসের হেডটা এঙ্গেজ না থাকে কি হবে? কর্ড প্রলাপস হয়ে যাবে, একটা মেডিকেল মানে অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি। কিন্তু কর্ড প্রলাপস হয়ে গেলে অবস্টেট্রিক্যাল ইমার্জেন্সি হয়ে গেল না? বলো, বাচ্চা কিন্তু 20 মিনিটস 30 মিনিটস এর মধ্যেই খারাপ হয়ে যাবে, খুব দ্রুত ওটি করে ফেলতে হবে। এটা একটা বড় হ্যাজার্ড। হ্যাঁ, হ্যাজার্ড গুলা গতদিন আমরা এই জিনিসগুলো আলাপ করিনি, ভুলে গেছি, ভুলেও যাইনি, সময় পাইনি আসলে, বুঝছো? তাহলে কি হলো? চান্স অফ আম্বিলিক্যাল কর্ড প্রলাপস। আর একটা হচ্ছে যে তুমি একটা প্রসিডিউর করতেছো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়? ইনফেকশন ইন্ট্রোডিউস করার চান্স থাকে, ইনফেকশন হয়ে যেতে পারে, অ্যামনোনাইটিস বলা হয় এটাকে। তারপরে তুমি ইনজুরি করতে পারো কোথায় কোথায়, যেমন সার্ভিক্স দিয়ে ঢুকাচ্ছ, সার্ভিক্সকে ইনজুরি করতে পারো, ইউটেরাসকে ইনজুরি করতে পারো, ফিটাল পার্টকে ইনজুরি করতে পারো, প্লাসেন্টাকে ইনজুরি করতে পারো। চান্সও আরেকটা একদম খুব রেয়ার হইলে কিন্তু 100% ডেথ, সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম সাথে সাথে মা কিন্তু মারা যায়। এটা একটা ঘটনা তোমাদেরকে বলি, খুব মজার না আসলে, পেইনফুল। হ্যাঁ, এটা হচ্ছে 2005 এর কথা হবে, গল্পটা এরকম ছিল। তখন হচ্ছে তোমার লেবার ওটিটা এখন কত তলায় দেখছো তোমরা? দোতলায়। হ্যাঁ, লেবার ওটিটা কত তলায় জানো তো? না, দোতলায়। তখন আগে লেবার ওটিটা ছিল 5 তলায়, 5ম তলায়।
বুঝতে পারছো? এখন যে এখানে রুটিন হয়, রুটিন কোথায় হয় জানো তো না? হুম হ্যাঁ, তখন আহ, কিশোর পারভিন ম্যাডামকে চেনো তো না? চেনো? হুম কিশোর পারভিন, হ্যাঁ, কিশোর পারভিন ম্যাডাম তখন আমাদের সিএ ছিলেন। তো রাউন্ড দিচ্ছেন, একটা রোগীকে উনি এআরএম করলেন, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, তো এআরএম করে দিয়ে, তো এআরএম করার আগে এবং পরে নিয়ম আছে। হ্যাঁ, এআরএম করার আগে ফিটাল হার্ট রেটটা দেখে নিতে হয়। তারপরে এআরএম করার পরে পিভি করে আবার কনফার্ম হতে হয় যে না কর্টট প্রলাপস হয়নি। হ্যাঁ, তো আপু এটাকে এআরএম করে কর্টট প্রলাপস হয়েছে কিনা দেখে না এক্সক্লুড করে এটাকে আবার ফিটাল হার্ট রেটটা দেখছেন, দেখে উনি উপরে চলে গেছে ওটি করার জন্য 5 তলায়। একটু পরে আমি খেয়াল করলাম যে রুগীটা হঠাৎ করে মানে তার চেস্টে হাত দিচ্ছে, যে অসম্ভব শ্বাসকষ্ট এবং নীল হয়ে গেল, চোখের সামনে কাতরাতে কাতরাতে রুগীটা মানে মারাই গেল 10 মিনিটস এর মধ্যেই। তো এখানে এখানে তোমার কোন কমপ্লিকেশনটা হয়েছে বলে মনে হয়? বুঝতে পারছো এই গল্পটা শুনে? খুব রেপিড, মা কিন্তু নীল হয়ে গেল এবং তার চেস্ট দেখাচ্ছিল বারবার যে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। রোগীটা আমরা বাঁচাতে পারিনি, কিন্তু সিম্পল জাস্ট এআরএম করা হয়ে গেছে, কিন্তু আর কিছুই না। কি হইলো বলতো? এটা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম সম্ভবত, এই আর কি। তাহলে মনে থাকবে কি কি হ্যাজার্ড হতে পারে? একটা হচ্ছে চান্স অফ আম্বিলিক্যাল কর্ড প্রলাপস, আর হচ্ছে ইনফেকশন হতে পারে যেটাকে বলা হয় অ্যামনিওনাইটিস। আর যেহেতু একটা প্রসিডিউর করবা, একটা ইনস্ট্রুমেন্ট ঢুকাবা, এখানে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে সার্ভিক্সে, ইউটেরাসে, প্লাসেন্টা, ফিটাল পার্ট এগুলাতে। আর একটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। তো সেই জন্য আমরা এআরএম করার সময় কি করি, টোটালি একটা অ্যাসেপ্টিভ প্রিকশন নেই, রোগীকে টোটাল অ্যাসেপসিস এর মাধ্যমে ইনস্ট্রুমেন্ট অটোক্লেভ করা থাকতে হবে, আমাদের রোগী পজিশন থাকতে হবে, রোগীকে সুন্দর করে অ্যান্টিসেপটিক ওয়াশ দিয়ে নিতে হবে। আমরা গ্লাভস পরে নিব এবং রোগীকে আমরা এআরএম করার পরে আগে একবার ফিটাল হার্টবিটটা দেখব, পরে আবার এআরএম করে আবার ফিটাল হার্টবিটটা দেখব এবং আবার পিভি করব রোগীকে, যে কোনো কর্ড প্রলাপস নাই এটা আমরা এনশিওর করব, এবং রোগীকে আমরা এআরএম করার পরে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে দিব যাতে করে কোনো ইনফেকশন না হয়। এই হচ্ছে আমাদের টোটাল ইয়ে। ঠিক আছে, এআরএম এআরএম সম্বন্ধে বোঝা হলো। এখন আরেকটা বাকি রয়ে গেল, স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন। স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন বলতে কি বুঝো? Digital separation of membrane from cervix and lower uterine section. হ্যাঁ, জাস্ট মেমব্রেনটাকে আমরা জাস্ট গ্লাভস পরে হাত ইন্ট্রোডিউস করে সার্ভিক্স এর মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকাই ঘুরাবো আঙ্গুলটাকে এবং ডিজিটালি সেপারেট করব। আমাদের টার্গেট কি? এন্ড্রোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করা হয়, যেটা ইন্ডাকশন অফ লেবারে কাজ করবে। এটাকে বলা হয় স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন। বাস, শেষ। তারপরে আসো তোমরা ইন্ডাকশন অফ লেবার মোটামুটি পারবা না? পাটোগ্রাফ পড়ানো হয়েছে না তোমাদেরকে? পাটোগ্রাফ শুনতে পাচ্ছ? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিনের মোড অফ অ্যাকশনটা ম্যাম আরেকটু বুঝায় বলবেন? কেন রে, এটা কি খুব একটা কঠিন? সার্ভিক্সের কম্পোনেন্টের মধ্যে একটা জিনিস কি থাকে? কোলাজেন থাকে না? জানো তো এটা, না? কোলাজিনোলাইটিক প্রপার্টি, কোলাজেন ফাইবার গুলোকে ভেঙে দেয় মিসোপ্রোস্টল। ঠিক আছে, এটাকে বলা হয় কোলাজিনোলাইসিস। তো কোলাজিনোলাইটিক প্রপার্টি থাকার কারণে ফার্ম সার্ভিসটা কেমন হয়ে যাবে? রাইপ হবে। আর একটা হচ্ছে সেন্সিটিভিটি টু অক্সিটোসিন, মায়োমেট্রিয়ামের সেন্সিটিভিটি টু অক্সিটোসিন বাড়ায়। এটাই মানে মোর সেন্সিটিভ হয়ে যায় মায়োমেট্রিয়াম টু অক্সিটোসিনের প্রতি ইন প্রেজেন্স অফ মিসোপ্রোস্টল। এই জন্য মিসোপ্রোস্টল আগে অ্যাপ্লাই করার পরে, সার্ভিক্স রাইপ হওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা পরে আমরা অক্সিটোসিন দেই, তখন ভালো কাজ করে। বুঝা যায়নি এখন? বুঝা গেল? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, অসুবিধা নেই। আর আর আমি চাচ্ছি, আচ্ছা তোমাদের পাটোগ্রাফ পড়ানো হয়েছে? প্রশ্ন করব না, এমনিতে পাটোগ্রাফ পড়ানো হয়নি? বলো। জি হয়েছে না। পাটোগ্রাফ শেষ। আচ্ছা, আরএস আইসোমিনাইজেশনটা কিন্তু একটু কঠিন। হ্যাঁ, এটার মধ্যে প্রশ্নগুলা কি কি শিখবা এটা একটু ইয়ে করো, মানে প্রশ্নগুলো একবার নিজেরা দেখে নিও, তাহলে কি হবে জানো, মানে অ্যাটলিস্ট তুমি কিছু জিনিস বলতে পারবা। হোয়াট ইজ আইসোমিনাইজেশন এটা কিন্তু মুখস্থ করবা।
কিছু জিনিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ আইসো ইমিউনাইজেশন, এটা লিখে নাও প্রশ্নগুলো একটু, কারণ আমি চাচ্ছি যে অন্তত কয়েকটা প্রশ্ন, এই 10 থেকে 12টা প্রশ্ন যদি মুখস্থ করতে পারো তাহলে হচ্ছে যে তোমার এই চ্যাপ্টারটাও দেখবে যে আয়ত্তে চলে আসছে। হোয়াট ইজ আইসো ইমিউনাইজেশন, মেথডস অফ আইসো ইমিউনাইজেশন, কি কি উপায়ে আইসো ইমিউনাইজেশন হয়। নাম্বার 2 প্রশ্ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, why not all Rh negative pregnancy will be alloimmunized, মানে কেন সব Rh negative pregnancy alloimmunized হয় না, এটা একটা 3টা প্রশ্ন। mechanism of antibody formation in the mother, আমরা একটু করে জানবো mechanism of antibody formation in the mother। এই হেডিং ধরে ধরে যদি পড়ো তাহলে দেখবে যে এসে গেছে, কোনো প্রশ্নই তুমি মিস করবে না। ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন, কি কি ম্যানিফেস্টেশন আছে আগে নামগুলো পড়বা, তারপরে একটু ভিতর ভিতর জানবা, বাস একদম খুব ভালো প্রিপারেশন হবে। ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন, হ্যাঁ। ম্যাটারনাল অ্যাফেকশন ইন কেস অফ আরএইচ আইসোইমিউনাইজেশন, মায়ের কি কি অ্যাফেকশন হতে পারে। ম্যাটারনাল অ্যাফেকশন ইন কেস অফ আরএইচ আইসোইমিউনাইজেশন, আজকে রাতের পড়া তোমাদের, এটা এগুলো পড়বা। প্রিভেনশন অফ আরএইচ আইসোইমিউনাইজেশন, প্রিভেনশন কিভাবে করব। অ্যান্টি-ডি অ্যান্টিবডি, শর্ট নোট একটু করে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি কিভাবে কাজ করে, কখন দিব কখন দিব না। ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন করব, আর ম্যানেজমেন্ট হালকা পাতলা করে, বাস শেষ। আর একটা জিনিস পড়বা, তোমাদের বইতে আছে কেয়ার ডিউরিং ডেলিভারি, ডেলিভারির সময় আমরা কি কি কেয়ার নিব। আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সিকে, আরএইচ নেগেটিভ মাদার কেয়ার ডিউরিং ডেলিভারি, এটা ইম্পর্টেন্ট। সেটা হোক ভিডি ভ্যাজানাল ডেলিভারি, হোক সিজারিয়ান সেকশন, অথবা ক্ল্যাম্পিং অফ দ্য আম্বিলিক্যাল কর্ড, প্রত্যেকটা স্টেপ ভাগ করে করে দেখবে লেখা আছে দত্ততে, ওখান থেকে পড়বা, ঠিক আছে। তাহলে প্রশ্নগুলো মোটামুটি লিখে নিছো না, হয়ে গেছে, বলা লাগবে আর আরেকবার বলে ফেলুন। আচ্ছা, তাহলে তোমরা এই 10 থেকে 11টা প্রশ্ন আজকে রাতে পড়বা, ঠিক আছে। তাহলে দেখবা যে আমাকে গালি দাও আর যাই করো, দেখবা যে পরীক্ষার হলে তোমার একটা প্রিপারেশন হয়ে গেছে, তুমি দুই একটা লাইন বলতে পারছো। হ্যাঁ, একটা হচ্ছে হোয়াট ইজ আইসোইমিউনাইজেশন, ডেফিনিশন আর কি, ডেফিনিশন অফ আইসোইমিউনাইজেশন, মেথডস অফ আইসোইমিউনাইজেশন, হোয়াই নট অল আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সি উইল বি অ্যালোইমিউনাইজড, কেন সবগুলো প্রেগন্যান্সি অ্যালোইমিউনাইজড হয় না, 3-4টা পয়েন্ট বলবো আমরা। মেকানিজম অফ অ্যান্টিবডি ফর্মেশন ইন দ্য মাদার, কিভাবে মায়ের মধ্যে অ্যান্টিবডি ফর্মেশন হয়। ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্ন, হেমোলাইটিক ডিজিজের ম্যানিফেস্টেশন গুলো কি কি, কি কি ম্যানিফেস্টেশন, 3টা ম্যানিফেস্টেশন, বারবার বলছি 3টা। সবচেয়ে সিভিয়ার হলে কি হবে, মডারেট, মাইল্ড, বাস। ম্যাটারনাল অ্যাফেকশন ইন আরএইচ আইসোইমিউনাইজেশন, মায়ের কি কি অ্যাফেকশন হয়। প্রিভেনশন অফ আরএইচ আইসোইমিউনাইজেশন, প্রিভেনশনটা আমরা কিভাবে প্রিভেনশন করব, একদম মুখস্থ থাকতে হবে। অ্যান্টি-ডি অ্যান্টিবডি সম্বন্ধে একটু জানবো, অ্যান্টি-ডি অ্যান্টিবডি কখন দিব, কোন সময় দিব, কাকে দিব না, কেন দিব না, কত সময়ের মধ্যে দিতে হবে, এই তো। আর একটু মেকানিজম অফ অ্যাকশনটা একটু দেখিও, এটা নিজে জানার জন্য, তোমার ইন্টারেস্টে তোমার। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করব, ম্যানেজমেন্ট কি, হালকা পাতলা করে ম্যানেজমেন্ট দেখবা। আর হচ্ছে লাস্ট অফ অল যেটা বলবো, কেয়ার ডিউরিং ডেলিভারি, ডেলিভারির সময় আমরা আরএইচ নেগেটিভ একটা প্রেগন্যান্সিকে কি কিভাবে কেয়ার করব, সেটা ভ্যাজানাল ডেলিভারিতে কিভাবে কেয়ার করব, সিজারিয়ান সেকশনে কিভাবে করব, আর হচ্ছে ক্ল্যাম্পিং দা আম্বিলিক্যাল কর্ড, কিভাবে ক্ল্যাম্প করার নিয়ম কি, কর্ড ব্লাড কোথা থেকে কালেকশন করব। ক্লিয়ার? এই এতটুকু পর্যন্ত আজকে পড়ো, আজকে রাতের পড়া। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা পড়ো, যেন এই টপিকস গুলো পারো, পারলে আমার কাছে ভালো লাগবে, খুশি লাগবে যে ওরা পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা। আর তোমাদের সাথে ক্লাস শেষ না, তোমাদের শেষ না, শুনতে পাচ্ছ? তোমাদের শেষ না এই পোস্টিংটা, ব্লগ পোস্টিংটা? আমাদের এখন সার্জারি থাকবে। সার্জারি না, তোমাদের কবে শেষ, আজকে শেষ নাকি আর কতদিন? গাইনিতে আর কয়টা ক্লাস? হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ, মানে তার মানে 2টা ক্লাস না, আর 2টা ক্লাস। আচ্ছা,
যদি আগে থেকে যোগাযোগ করতে পারতাম তাহলে তোমাদের কোথায় সমস্যা জানতে পারলে আমি আবার ওই বিষয়টা আলাপ করতে পারতাম। আজকের দিনটা ইন্ডাকশন অফ লেবার না বলে অন্য কিছু বলতে পারতাম। আমি আসলে তোমাদের সাথে কন্টাক্ট করতে পারিনি, সেজন্য জানতে পারিনি, ঝামেলা ছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া রাখো, তোমরাও ভালো থেকো। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর আজকে রাতে কিন্তু আইসোমেনাইজেশনটা একটু পড়ো, হ্যাঁ? আমার রিকোয়েস্ট যে পড়াগুলো শেষ করো, না হলে পরে একসাথে খুব কষ্ট হবে। এটা একটা কঠিন টপিকসও, মনে থাকতে চায় না। আর কঠিন যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার জন্য অনেক কঠিন, বুঝতে পারলে অনেক সহজ। ওকে, ভালো থাকো তাহলে, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।